আচ্ছা, হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি। ওকে, আমরা বায়োলজির আজকে ক্লাস নাম্বার 30-তে আছি, 30 নম্বর ক্লাস। আমাদের টপিক চলছিল হচ্ছে সেল ডিভিশন। ঠিক আছে, সেল ডিভিশন চলছিল, সেল ডিভিশন। আর সেল ডিভিশনের মধ্যে আমাদের মোটামুটি হয়ে গেছিলো। আজকে আমরা মায়োসিস সেল ডিভিশনটা দেখব, মায়োসিস সেল ডিভিশন। আর আজকের ক্লাসে মায়োসিস সেল ডিভিশন দেখার পর আমরা মাইটোসিস আর মায়োসিস এই দুটো সেল ডিভিশনের তুলনামূলক কয়েকটা পয়েন্ট লিখব, দুটোকে কম্পেয়ার করে। অ্যান্ড দেন আজকের এই ক্লাসে আমি জেনেটিক, হ্যাঁ জেনেটিক্স সম্পর্কে আমরা পড়বো, জেনেটিক্স। ওকে, গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের রয়ে গেছিল, পরে ওটা পড়বো। ওকে, চলো। আগের দিন একটা কথা বলছিলাম, দেখো অ্যাকচুয়ালি আমরা যে মাইটোসিস সেল ডিভিশনের কথা বলছি, হ্যাঁ, তো ওটা আমার হয়তো বলতে ভুলে গেছিলাম। আমি মাইটোসিস যে সেল ডিভিশন হয়, তোমরা একটু নোট করবে, সেই মাইটোসিস সেল ডিভিশন দুটো স্টেজে হয়। ঠিক আছে, দুটো স্টেজ বলতে কি, দুটো বিষয় আছে। একটা হচ্ছে বুঝতে পারবে তোমরা, ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ঠিক আছে, সাইটোকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস মানে আমরা সেল, এই যে যে মাইটোসিস সেল ডিভিশন দেখেছিলাম, তো মাইটোসিস সেল ডিভিশনে কতগুলো স্টেজ দেখেছিলাম বলো দেখি, কতগুলো স্টেজ দেখেছিলাম? পাঁচ। পাঁচটা। 5টা স্টেজ দেখেছিলাম, ভেরি গুড। সেই 5টা স্টেজের মধ্যে যে প্রথম 4টে স্টেজ, সেই প্রথম 4টে স্টেজ কি কি বলে ফেলো? প্রথম 4টে স্টেজ কি কি? প্রোফেজ, মেটাফেজ, হ্যাঁ হ্যাঁ, প্রোফেজ, অ্যানাফেজ, দেন মেটাফেজ, টেলিফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। টেলিফেজ। হ্যাঁ, প্রোফেজ, প্রোফেজ, মেটাফেজ, তারপর হচ্ছে কি অ্যানোফেজ, আর একটা হচ্ছে টেলোফেজ। টেলোফেজ, এই 4টে ফেজ হচ্ছে হয় ক্যারিওকাইনেসিসের। ক্যারিওকাইনেসিসটা অ্যাকচুয়ালি কি, দেখো ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, যেটা আছে না নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ডিভিশনটাকে আমরা বলি হচ্ছে ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজম যেটা, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের ডিভিশনটা হচ্ছে কিসের, না সাইটোপ্লাজমের ডিভিশনটাকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে একটু বলো দেখি। একটা কোষের যত ধরনের সেল অর্গানেলস থাকে, কোষাঙ্গ বা কোষাণু যা থাকে, সেটা কোথায় থাকে? সাইটোপ্লাজমের মধ্যে থাকে, বুঝতে পারছো? তো সাইটোপ্লাজমের মধ্যে থাকে যেন সাইটোকাইনেসিস একটা প্রসেস। সাইটোকাইনেসিস এই পুরো প্রসেসটা কোন ফেজের মধ্যে কমপ্লিট হয়? সাইটোকাইনেসিস গোটা প্রসেস, বলো, সাইটোকাইনেসিস গোটা প্রসেসটা কোন ফেজের মধ্যে কমপ্লিট হয়? অ্যানাফেজ স্যার। দেখো, এই প্রক্রিয়াটা সাইটোপ্লাজম কোনো দশার মধ্যে অ্যাকচুয়ালি বিভাজিত হয় না। নিউক্লিয়াস সৃষ্টির পর সাইটোপ্লাজম সরাসরি কোষপাত গঠনের মাধ্যমে, এর অ্যাকচুয়ালি ক্লিভেজের পদ্ধতির মাধ্যমে এটা বিভাজিত হয়। ঠিক আছে, এবং মনে রাখবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে অপেক্ষাকৃত খুব কম সময় লাগে। ঠিক আছে, যেমন ক্যারিওকাইনেসিসের কথা আমরা বললাম, তো ক্যারিওকাইনেসিস যেমন কমপ্লিট হতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে 4টে দশা রয়েছে, 4টি ফেজ রয়েছে। কিন্তু আমরা যদি সাইটোকাইনেসিসের কথা বলি, তো সাইটোকাইনেসিস এরকম পার্টিকুলার কোনো দশা নেই বা স্টেজ নেই, ফেজ নেই। এটা কি হয়, যখনই নিউক্লিয়াসটা, নতুন নিউক্লিয়াস যখনই সৃষ্টি হয়, তখনই সেল মেমব্রেন সৃষ্টি হয়। সেল মেমব্রেন সৃষ্টি হওয়ার সাথে সাথে সাইটোপ্লাজম সরাসরি কি করে না, নতুন কোষপাত গঠন করে ফেলে। হ্যাঁ, এবং সেইখানেই সেল অর্গানেলস গুলো হয়, জন্য পার্টিকুলার কোনো স্টেজ এর জন্য কিন্তু নেই, এই কথাটা মাথায় রাখবে। ওকে, তাহলে এটা কোন স্টেজ বলতে পারো? মোটামুটি বলতে পারো যে অ্যানাফেজ, কিন্তু এরকম ভাবে পরীক্ষায় কোনোদিন জিজ্ঞেস করবে না।
সেটা মাথায় রেখো। ওকে, গেল। আমরা আজকে দেখব হচ্ছে মেয়োসিস বা মায়োসিস কোষ বিভাজন দেখব। সবার আগে মাইটোসিস কোষ বিভাজন যৌন বা অযৌন যে কোষ বিভাজন রয়েছে, হুম, যৌন বা অযৌন জননের মাধ্যমে যে জীবের জীবের বিস্তার হয় তাদের মধ্যে মাইটোসিস লক্ষিত হয়। কিন্তু মায়োসিস আমরা দেখতে চাচ্ছি এটা শুধুমাত্র সেক্স সেলের যে ডিভিশন সেটা মায়োসিসের মধ্যে হবে। ওকে, চলো এখান থেকে আমাদের নোট শুরু হবে আজকে। 1 মিনিট দাঁড়াও, এতক্ষণ যা বললাম এগুলো কি রেকর্ড হয়েছে? 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে। ওকে, হ্যাঁ, তাহলে খাতা হেডিং লাগাও মেয়োসিস সেল ডিভিশন। হ্যাঁ, মেয়োসিস সেল ডিভিশন। মেয়োসিস সেল ডিভিশনের মধ্যে এখন ক্লাসে জয়েন করার জন্য হচ্ছে, এখন তো জয়েন করে নি, কত সময় পরে এসে জয়েন করার জন্য রিকোয়েস্ট করছি। যে নতুন জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছিলে জয়েন হয়ে গেছো তো? তাহলে মেয়োসিস হবে কিসের জন্য? লিখো সেক্স সেল ডিভিশন। সেক্স সেল ডিভিশন হবে, এক কথায় বলতে গেলে হিউম্যান বডিতে ওভামের মধ্যে, হ্যাঁ, যখন যে ঘটনাটা ঘটবে জাইগোট ফর্মেশনের ক্ষেত্রে এই পদ্ধতিটা হবে। সেক্স সেল ডিভিশন ইজ মেয়োসিস বা মায়োসিস যাই বলো না কেন, সেল ডিভিশন, মায়োসিস সেল ডিভিশন। ওকে, এখানে কি হয়, এটার মধ্যে কি হয় দেখো, এই ডিভিশনে একটা প্যারেন্ট সেল থেকে 4টে ডটার সেল ক্রিয়েট হয়। দেখো, ইন দিস ডিভিশন ফ্রম ওয়ান প্যারেন্ট সেল, একটা প্যারেন্ট সেল থেকে ওয়ান ফ্রম ওয়ান, আচ্ছা ফ্রম দেওয়ার দরকার নেই, ওয়ান প্যারেন্ট সেল ক্রিয়েটস 4 ডটার সেলস, 4টে ডটার সেলস তৈরি করে। ওকে, এটা আবিষ্কার করেছিলেন কে? এখন আর জয়েন করানো সম্ভব নয়। মেয়োসিস সেল ডিভিশন, meiosis cell division was discovered by Oscar Hartwig। অস্কার হার্টউইগ, হ্যাঁ, অস্কার হার্টউইগ এটা আবিষ্কার করেছিল। এখানে কি হয়, একটা প্যারেন্ট সেল থেকে, একটা প্যারেন্ট সেল থেকে দুটো দশা হয়, ঠিক আছে? ফেজ ওয়ান মায়োসিস ওয়ান, মায়োসিস টু। মায়োসিস ফেজ ওয়ানে কি হয় এটা তোমরা বই থেকে দেখে নিতে পারবে, ঠিক দাদা আছে? এটা কি লিখেছো? অস্কার? অস্কার হার্টউইগ, HERTWIG, অস্কার হার্টউইগ, ঠিক আছে? আমাদের যেহেতু এটা পুরোটা এতটা গভীরভাবে জানার দরকার নেই, তবু আমরা এটাকে মায়োসিস পদ্ধতি দেখছি। দেখো, এর প্রথমে হচ্ছে কি হয় না, এইটার মধ্যে দেখো মায়োসিসের মধ্যেও যে বিভাজনটা হয়, একটা হচ্ছে হ্রাস বিভাজন, একটা হচ্ছে সদৃশ বিভাজন, ঠিক আছে? এতটাও ইন ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই। একটা আমরা মায়োসিস ওয়ান, মায়োসিস টু এইভাবে মনে রাখবো, ঠিক আছে? চলো, মায়োসিস ওয়ান, মায়োসিস টু, মায়োসিস ওয়ান, মায়োসিস টু। মায়োসিস ওয়ানে কি হবে, প্রথম দুটো সেল তৈরি হয়ে যাবে, ডটার সেল ওয়ান, ডটার সেল টু, ঠিক আছে? DC1, DC2, ডটার সেল ওয়ান, ডটার সেল টু, এখানে দুটো তৈরি হবে, ঠিক আছে? এবং তারপর
এখান থেকে অ্যাকচুয়ালি কি হয়, দাঁড়াও 1 মিনিট, এটা সঠিক ছবি আমি আঁকিনি, সঠিক ছবিটা আঁকছি আমি, দাঁড়াও। তোমরা লিখে ফেলেছিলে এভাবে? এখানে যে ঘটনাটা ঘটে আমি দেখাচ্ছি। এখানে প্রথমে হবে হচ্ছে মায়োসিস ওয়ান। এই মায়োসিস ওয়ানে দুটো ডটার সেল আগে তৈরি হবে, ডটার সেল ওয়ান, ডটার সেল টু, এটা মায়োসিস ফেজ ওয়ান। তারপর কি হবে, এইখান থেকে আবার দুটো তৈরি হবে, ডটার সেল 1.2, ডটার সেল 1.1, ডটার সেল 1.2। এখান থেকে আবার দুটো তৈরি হবে, ডটার সেল 2.1, ডটার সেল 2.2। তাহলে মোট কটা সেল তৈরি হচ্ছে? মোট কটা সেল তৈরি হচ্ছে? 4টি। তার মানে এখানে n ইকুয়াল টু 4n। আগেরটাই যেমন দেখেছিলে, কি মাইটোসিসে দেখেছিলে n ইকুয়াল টু 2n দেখেছিলে না, যে একটা মাদার সেল থেকে দুটো ডটার সেল তৈরি হচ্ছিল। আর এইখানে এসে কি হচ্ছে, একটা সেল থেকে 4টে সেল তৈরি হচ্ছে, একটা সেল থেকে 4টে সেল তৈরি হচ্ছে। এইখানে প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। তারপরে দ্বিতীয় স্টেজে এসে কি হবে, এটা মায়োসিস ওয়ান, আর এই যে দুটো তৈরি হলো, এই দুটো হচ্ছে মায়োসিস টু, মায়োসিস টু, এটা মায়োসিস টু। প্রথম দুটো সেল তৈরি হয়, তারপর থেকে আবার একটা থেকে দুটো দুটো করে তৈরি হয়। তাহলে আলটিমেটলি একটা সেল থেকে, একটা প্যারেন্ট সেল থেকে 4টে সেল ক্রিয়েট হয় এখানে। অ্যানাফেজ ওয়ান, প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। তারপর কি হয়, প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টেলোফেজ টু। এই হচ্ছে পদ্ধতি। এবার দেখো প্রোফেজের মধ্যে এই যে টাইমটা না, এই প্রোফেজের মধ্যে সব থেকে বেশি সময় ধরে কাজ হয়। অর্থাৎ যখন মায়োসিস সেল ডিভিশন হয়, তো মায়োসিস সেল ডিভিশনের সময় প্রোফেজ ওয়ান ফেজটা, বা হ্যাঁ প্রোফেজ ফেজটা, প্রোফেজ ওয়ান বলতে পারো, প্রথম প্রোফেজ। এখানে আমরা দেখব যে 5 ধরনের, হ্যাঁ পদ্ধতি, এখানে 5টা স্টেজে কাজ হবে। একটাকে আমরা বলছি লেপটোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন, হ্যাঁ ডায়াকাইনেসিস, এইগুলো বিষয়টা রয়েছে। সো এতটা ডিটেলসে আমাদের যাওয়ার দরকার নেই, তো আমরা এই পর্যন্তই রাখবো। ওকে, চলো এই পর্যন্তই হলো সেল ডিভিশন, এই পর্যন্তই যথেষ্ট। এরপর যদি আমাদের কোয়েশ্চেন, আমরা যখন এমসিকিউ কোয়েশ্চেন করব, সেইখান থেকে আমাদের নেক্সট বিষয়গুলোকে আলোচনা করব। ঠিক আছে, প্রত্যেকটা টপিকের ওপরেই কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন আমি করব, সেটা রেকর্ডেড দিই বা লাইভে দিই, দেব। ওকে, আচ্ছা, আগামীকাল হচ্ছে বলে দিই স্যাটারডে, তাই না? আগামীকাল স্যাটারডে কোন টপিক আমাদের পড়বো বলেছিলাম? পলিটি। পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা, পলিটি। ইন্ডিয়ান পলিটি, ভেরি গুড। ইন্ডিয়ান পলিটি আগামী দিন আমরা পড়বো হচ্ছে ইন্ডিয়ান পলিটি। সুন্দর। আর নেক্সট ক্লাস সানডেতে কি হবে বলেছিলাম? ইন্ডিয়ান ন্যাশনাল আইনএম। মুভমেন্ট। হ্যাঁ ইন্ডিয়াতে হবে আইএনএম, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট হবে। ভেরি গুড, ভেরি গুড। ওকে, ঠিক আছে, চলো এবার যে স্যার বিষয়টা, আইনএমটা লিখাবেন তো এরকম বায়োলজির মতো? হ্যাঁ আইএনএমটা হবে ভাই, যেটাই হোক আমি নোট প্রোভাইড করি বা এখানে নোট দিয়ে দিই, যাই করি না কেন তোমাদের সুবিধাই হবে। চলো, সেল ডিভিশনের পর আমাদের তো টিস্যু পড়বার কথা, তাই না? কিন্তু এখানে আমরা টিস্যু না পড়ে আমাদের গত দিনে একটা টপিক আমাদের বাদ রয়ে গেছে, দ্যাট ইজ জেনেটিক্স, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে। হ্যাঁ, সো আজকে আমরা জেনেটিক্সটাকে আজকের ক্লাসে কভার করব। চলো খাতার মধ্যে হেডিং লাগাও, জেনেটিক্স। জেনেটিক্স মানে অনুবংশিকা, যেটাকে আমরা বলি। ঠিক আছে, অর্থাৎ জেনেটিক্সটা অ্যাকচুয়ালি কি, আমরা যদি মিনিং বলি যে জেনেটিক্সের মিনিং কি দাদা, তাহলে জেনেটিক হচ্ছে দ্য স্টাডি অফ ট্রান্সফার অফ ক্যারেক্টারিস্টিক্স ফ্রম প্যারেন্ট জেনারেশন টু নেক্সট জেনারেশন ইজ কল্ড জেনেটিক্স। তাহলে জেনেটিক্স মানে পিতামাতার কিছু গুণসূত্র বা পিতামাতার কিছু গুণাবলী, সেটা পরবর্তী জেনারেশন অর্থাৎ তাদের সন্তানের মধ্যে যাওয়ার যে ট্রান্সফার হওয়ার যে প্রসেস, যে পার্ট, সেটাই হচ্ছে জেনেটিক্স। এই জেনেটিক্স পড়তে গেলে আমাদের
জি জে ম্যান্ডেলকে পড়তে হবে, গ্রেগর জন ম্যান্ডেলকে পড়তে হবে। গ্রেগর জন ম্যান্ডেল না 3টে থিওরি দিয়েছিলেন। আচ্ছা, আমি লিখিয়ে তো দেবো সবই, কিন্তু একটুখানি গল্প বলি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে, তারপর আমরা নোট নেব। ওকে, দেখো, আমরা যখন ম্যান্ডেলের কথা বলছি, গ্রেগর জন ম্যান্ডেলের কথা যখন বলছি, তো গ্রেগর জন ম্যান্ডেল তিনি চেয়েছিলেন জীবনে যে তিনি একজন টিচার হবেন, ঠিক আছে, তিনি একজন টিচার হতে চেয়েছিলেন। কিন্তু সেই টিচার হবার যে পরীক্ষা, সেই পরীক্ষাটি তিনি কোনোভাবে হয়তো দিতে পারেননি বা পাশ করতে পারেননি, এরকম একটা ব্যাপার। তো সেই হিসাবে যখন তিনি টিচার যখন হতে পারলেন না, তখন তিনি একটি রেপুটেড জব বা রেসপেক্টেবল একটা জব বেছে নিলেন। তিনি একজন মঙ্ক হলেন, ক্রিশ্চিয়ান মঙ্ক, যাকে কি বলি আমরা, পাদ্রী বলি। হ্যাঁ, এবং তিনি কোন দেশের লোক ছিলেন বলতো? অস্ট্রিয়া। তিনি অস্ট্রিয়ার লোক ছিলেন। তো তিনি ব্যক্তিগত জীবনে শিক্ষক না হতে পেরে তিনি পেশা বেছে নিয়েছিলেন কি, পাদ্রী। পাদ্রী হয়েছিলেন তিনি। খ্রিস্টানদের মধ্যে যিনি ধর্মগুরু হন, পাদ্রী বলে তাকে। তো সেইভাবে উনি কিন্তু এই পাদ্রীর প্রফেশনে এসে তার যে শিক্ষক হবার যে নেশা, সেটাকে ভুলতে পারেননি। তিনি একটা গবেষণা শুরু করেন। হ্যাঁ, 1855-তে তিনি নিজেকে ডিভোট করেন একটা গবেষণার মধ্যে। তিনি 7 জোড়া মটর গাছ নেন। কয় জোড়া? 7 জোড়া। এই 7 জোড়া মটর গাছ নিয়ে উনি ওনার রিসার্চটা শুরু করেন, এবং রিসার্চ করে উনি যে তথ্যগুলো পান সেটাই হচ্ছে জেনেটিক্স। অর্থাৎ কিভাবে হাইব্রিডেশন করা হয়, বুঝতে পারছো? পিওর জিন থেকে কিভাবে হাইব্রিড জিন তৈরি করা হয় সেটা তিনি করেছিলেন। কিভাবে করেছিলেন? তিনি এই পরীক্ষাটা করেছিলেন হচ্ছে, যেহেতু উদ্ভিদ পলিনেশনের মাধ্যমে, ক্রস পলিনেশনের মাধ্যমে করেছিলেন। অর্থাৎ একটা লম্বা জাতের মটর গাছকে, হ্যাঁ, একটা ডোয়ার্ফ জাতের মটর গাছের সঙ্গে তিনি সংকর করেছিলেন। সংকর করে দেখেছিলেন যে সেইখানে জিনের ডমিনেন্সের প্রভাব রয়েছে। তো আজকে আমরা এই বিষয়গুলোকেই পড়ব। তাহলে গল্পটা আমাদের কি ছিল? গল্পটা ছিল হচ্ছে গ্রেগর জন ম্যান্ডেল। তো যাই হোক, কি হলো, তিনি 1855-তে তার এই রিসার্চ শুরু করলেন, এবং টানা 10 বছর রিসার্চ করার পরে 1866 সালে, 10-11 বছর পরে 1866 সালে তিনি একটি রিসার্চ পেপার পাবলিশ করলেন। সেই রিসার্চ পেপারে তিনি এই 3টে থিওরি দিয়েছিলেন, হ্যাঁ, যেটাকে বলা হয় জেনেটিক্স থিওরি। ওকে, সেই জেনেটিক্স থিওরিতে তিনি 3টি পরীক্ষার কথা উল্লেখ করেছিলেন। এবার দেখা যাচ্ছে যে সেটা আর সেই সময় না হাইলাইট হয়নি। কবে হাইলাইট হয়নি? 1866 সাল নাগাদ। অর্থাৎ গ্রেগর জন ম্যান্ডেল যে জেনেটিক্সের উপরে যে তত্ত্ব দিয়েছিলেন সেটা আর সেই সময় হাইলাইট হয়নি। কেন হয়নি? কারণ সেই সময় সারা বিশ্ব একজন বিজ্ঞানীর ওপরে নজর দিয়েছিলেন। সে কে বলো তো দেখি, যার বিবর্তনবাদ রয়েছে। হ্যাঁ, চার্লস ডারউইন। হ্যাঁ, চার্লস ডারউইনের যে তত্ত্ব, সেইটার উপরে সকলের নজর ছিল, যার কারণে ম্যান্ডেল যে এত বড় একটা কাজ করেছে সেদিকে কারো কোনো নজর যায়নি। তো ঠিক তার 40-45 বছর পরে 3জন বিজ্ঞানী, অর্থাৎ 1900 খ্রিস্টাব্দে 3জন বিজ্ঞানী, হুগো ডেব্রিজ, কার্ল কার্নাস আর হচ্ছে ভন শেরমাক, এই 3জন বিজ্ঞানী কি করলেন না, এই জিন তত্ত্ব নিয়ে তারা রিসার্চ করলেন। রিসার্চ করে যখন এই রিসার্চ পেপার পাবলিশ করলেন, তখন তাদেরকে বলা হলো যে আপনারা এখন যে রিসার্চটা পাবলিশ করলেন, এই বিষয়টা কিন্তু আজ থেকে 30-40 বছর আগে গ্রেগর জন ম্যান্ডেল নামে এক ভদ্রলোক অলরেডি আবিষ্কার করেছেন। তো আপনারা নতুন কি আর করলেন? এইটা যখন তারা জানতে পারলেন, এই 3জন বিজ্ঞানী, কে? হুগো ডেব্রিজ, কার্ল কার্নস আর ভন শেরমা, তখন এনারা 3জন এই জন ম্যান্ডেলের সেই রিসার্চ পেপারটা পড়লেন। তারা পড়ে দেখলেন যে বিরাট বিষয়, যে তাদের আবিষ্কার করা 1900 খ্রিস্টাব্দে তারা কাজে নামছে, তাদের অনেক আগে 1866-তে এই বিষয়ে তিনি 3টে থিওরি দিয়ে গেছেন। সেই 3টে থিওরি আজকে আমরা এখানে ডিটেলসে আলোচনা করব। তাহলে আসি এবার আমরা নোটের মাধ্যমে। জেনেটিক্স মানে কি? জেনেটিক্স মানে লেখো দ্য স্টাডি অফ ট্রান্সফার of
characteristics from parent generation to next generation প্যারেন্ট জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ট্রান্সফার হয় সেইটার স্টাডিকেই ইজ কল্ড জেনেটিক্স, সেটার স্টাডিকেই জেনেটিক্স বলা হয়। ওকে, নাও এই জেনেটিক্সের যে বেসিক ইউনিট, হ্যাঁ, দ্য বেসিক ইউনিট অফ জেনেটিক্স, সেটা কি হবে বলো দেখি? জিন। জেনেটিক্সের বেসিক ইউনিট হচ্ছে জিন। জিন আমরা আগের দিন পড়েছি যে জিন দিয়ে তৈরি হয় কি? জিন দিয়ে তৈরি হয় কি না? জিন দিয়ে তৈরি হয় হচ্ছে ডিএনএ। আর ডিএনএ দিয়ে তৈরি হয় কি? দেখো, ডিএনএ দিয়ে তৈরি হয় হচ্ছে ক্রোমোজোম। ডিএনএ দিয়ে তৈরি হয় হচ্ছে ক্রোমোজোম। ওকে, আমরা আজকে অ্যালেল শিখবো, জেনোটাইপ শিখবো, ফেনোটাইপ শিখবো, জিনোম শিখবো, হোমোজাইগাস, হেটেরোজাইগাস, এই সমস্ত টার্মগুলো সম্পর্কে আমাদের একটা নলেজ চলে আসবে। তো জেনেটিক্সের আজকে একটা কমপ্লিট ধারণা আমাদের মধ্যে তৈরি হয়ে যাবে। ওকে, কেউ একজন মেসেজ করছে যে তাকে গ্রুপে ক্লাসে জয়েন করাতে, কিন্তু এখন আর হবে না, তুমি রেকর্ডেড ক্লাস দেখে নিও। চলো, তাহলে এই যে যে জিন, সেই জিনটা কে আবিষ্কার করলেন? জিন ওয়াজ discovered by Gregor John Mendel। গ্রেগর জন ম্যান্ডেল, হ্যাঁ, তাহলে এটা তিনি কবে করেছিলেন বলো তো দেখি? গ্রেগর জন ম্যান্ডেল কোত্থেকে করেছিলেন? ফ্রম পিস প্লান্ট, মটর গাছ, ফ্রম পিস প্লান্ট থেকে। হ্যাঁ, এটা কবে? পিস প্লান্ট, মটর গাছের বিজ্ঞানসম্মত নাম কি বলো দেখি? পাইসাম স্যাটিভাম। স্যাটাইভাম। হ্যাঁ, Isam Sadivam, sir. স্যাটাইভাম যাই বলো না কেন, ইন 1866, 1866-তে। তাহলে জিন আবিষ্কার করলেন গ্রেগর জন ম্যান্ডেল 1866-তে, কিন্তু তিনি এই কাজটা শুরু করেছিলেন কিন্তু 10-11 বছর আগে, 1855-তে, অ্যাজ আ পাদ্রি। তখন তার প্রফেশন হচ্ছে পাদ্রি হিসাবে। তিনি 7 জোড়া মটর গাছ, পিস প্লান্ট নিয়ে তার এই রিসার্চ শুরু করেছিলেন। ওকে, গেল। এখানে একটা পয়েন্ট মাথায় রেখো, জিন কথাটি সবার প্রথমে কে দেন বলো তো? অনেক পরে দ্য ওয়ার্ড জিন, এই কথাটিকে যে জিন বলা হবে সেটা কে ইউজ করেছিলেন? দ্য ওয়ার্ড জিন ওয়াজ ফার্স্ট ইউজড বাই ব্যাটসন ইন 1905, 1905 সালে বিজ্ঞানী ব্যাটসন এই জিনটির নামকরণ করেছিলেন, যে এই বিষয়টিকে জিন বলে, অর্থাৎ গুণসূত্র, যেটাকে আমরা বলছি যে একটা প্যারেন্ট থেকে তার নেক্সট জেনারেশনের মধ্যে তার গুণসূত্র যে ট্রান্সফার হবে, যে ইউনিটের বেসিক ইউনিটের মাধ্যমে, সেটার নামকরণ করেছিলেন জিন। আচ্ছা, যেহেতু জেনেটিক্স আবিষ্কার করেছিলেন ম্যান্ডেল, সেই জন্য তাকে বলা হয় G.J. Mendel is called the father of জেনেটিক্স। বসো, জেনেটিক্সের জনক বলা হয় তাকে, ঠিক আছে? এই জায়গায় আর একটা কথা শুনে রাখো, এই পরিস্থিতি গল্প তো বলছিলাম সেটাই। তাহলে এটা কবে হচ্ছে? এই ঘটনাটা 1866-তে হচ্ছে। ইন 1900, 1900 খ্রিস্টাব্দে 3 জন বিজ্ঞানী, হুগো ডেব্রিজ, তারপর হচ্ছে তোমার কি বলেছিলাম যেন একটা বিজ্ঞানী, কার্নস, আর একজন বিজ্ঞানী হচ্ছেন ভন শেরমার্ক। এই তিনজন রিসার্চ শুরু করেন এই জিনের উপরে। হ্যাঁ, কিন্তু তারা জানতে পারেন যে ম্যান্ডেল অলরেডি এই সমস্ত বিষয় নিয়ে তার রিসার্চ পেপার অলরেডি পাবলিশ করে ফেলেছেন। তখন এই 3 জন কিন্তু ফার্দার
কি করেন না, তিনটে থিওরি, জর্জ ম্যান্ডেলের দেওয়া তিনটে থিওরিকে তারা খুব সুন্দরভাবে প্রকাশ করেন এই তিনজন। এইখান থেকে না এই বিজ্ঞানীটাকে একটু মনে রাখবা, হুগো ডেব্রিজ। হুগো ডেব্রিজ আর একটা গুরুত্বপূর্ণ কাজ কি, ইনি না মিউটেশন ডিসকভার করেছিলেন। মিউটেশনের ডিসকভারি কে করেছিলেন না, মিউটেশনের ডিসকভারি করেছিলেন হচ্ছে হুগো ডেব্রিজ। মিউটেশন কি আমরা ধীরে ধীরে শিখবো। আমি ছোট একটা উদাহরণ দিয়ে রাখি মিউটেশনের। আচ্ছা, আমাদের যখন ছোটবেলা ছিল, একবার কল্পনা করে দেখো, আমাদের বাড়িতে মশা তাড়ানোর জন্য আমরা বাড়িতে মশার কয়েল ইউজ করতাম, তাই না? আর সেই ছোটবেলায় দেখবে মনে আছে, মশার কয়েল জ্বালালে মশা থাকতো না ঘরে, মারা যেত বা পালিয়ে যেত, ঘরটা মশা মুক্ত থাকতো। কিন্তু তোমরা দেখবে এখন যে মশার কয়েলগুলো আছে ওইগুলো ইউজ করলে আর মশা যায়? মরেও না, পালায়ও না। এটা কেন হলো? মিউটেশন হয়ে গেছে নাকি তাদের জিনে একদম মশার? তাই, মশার মিউটেশন হয়ে গেছে, তারা আর ওইটাকে ভয় পাচ্ছে না। তাদের প্যারেন্টস থেকে কোনো মতে তাদের মধ্যে সেই জিনিসটা না ডেভেলপড হয়ে গেছে। হ্যাঁ, যেমন এটা করোনার সাধারণ মধ্যে বিষয়, বলতে পারো, হ্যাঁ যেমন সাধারণ করোনাতে বিষয়, ভেরিয়েন্ট চেঞ্জ হয়ে গেছে। একদমই তাই। অর্থাৎ মিউটেশন মানে কি জানো? মিউটেশন মানে, আমরা পড়বো মিউটেশন আজকে ক্লাসের শেষের দিকে, যে আমাদের শরীরের মধ্যে যখন কোনো জেনেটিক চেঞ্জেস হয়, কোনো জেনেটিক চেঞ্জেস যখন আমাদের শরীরের মধ্যে আসে, যেমন আগেকার দিনে মানুষের লেজ থাকতো, হ্যাঁ, সেই লেজটা কিন্তু আমাদের এখন আর নেই, বুঝতে পারছো? এগুলোকে বলে মিউটেশন। কিছু জেনেটিক পরিবর্তন আসলে, হঠাৎ করে কোনো একটা সাডেন চেঞ্জ অফ জেনেটিক অর্গানিজম বা জেনেটিক অর্গানাইজেশন, সরি, কোনো একটা অর্গানিজমের মধ্যে যখন সাডেন জেনেটিক কোনো চেঞ্জ আসে, সেটাকেই বলে মিউটেশন। যাই হোক, চলো এবার আমরা কয়েকটা বিষয় এখানে আলোচনা করব। আচ্ছা, আর একটা বিষয় ক্রোমোজোম সম্পর্কে আমাদের বলা হয়নি, সেটা হচ্ছে যে একটা ক্রোমোজোম সবসময় পেয়ারে থাকে, বুঝতে পারছো? একটা ক্রোমোজোম সবসময় পেয়ারে থাকে। এই যে সেন্টার পয়েন্টটা দেখছো না, একটু নিউক্লিয়াসের মতন ভাব, এটাকে বলা হয় সেন্ট্রোমিটার। এটাকে বলে, ওকে। এই যে জিনিসগুলো দেখছো এইগুলোকে বলা হয় ক্রোমাটিড। হ্যাঁ, আর এই কমপ্লিটটা কি? এই কমপ্লিটটা হচ্ছে একটা ক্রোমোজোম। আমরা জানি যে আমাদের মানুষের মধ্যে কত জোড়া ক্রোমোজোম আছে? 23 জোড়া ক্রোমোজোম 23। আছে। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে কিছু আছে অটোজোম, আর কিছু আছে অলোজোম। ওকে, অলোজোম। অটোজোমটা কি? অটোজোম হচ্ছে 22 জোড়া ক্রোমোজোম যেটা রয়েছে ফর আদার বডি পার্টস, ফর ডিফারেন্ট বডি পার্টস। আমাদের দেহের বিভিন্ন অংশে যে 22 জোড়া ক্রোমোজোমগুলো রয়েছে, এবং অটোজোমগুলো সব কেমন বলতো? XX হয়েছে। আর অলোজোম, এটা হচ্ছে কোনটা? এই অলোজোমটা হচ্ছে 23rd পেয়ার, অর্থাৎ 23 নম্বর যে জোড়া, সেটাই হচ্ছে অলোজোম। অলোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম বলা হয়, সেক্স ক্রোমোজোম। অটোজোম আর অলোজোম শব্দটা আমরা কিন্তু আগের নোটে আমরা নিইনি, এটা আমার মনে হচ্ছে, এই জন্য আজকে এটা বলছি। তাহলে এখানে মেল আছে আর ফিমেল আছে, মেল বডিতে আছে XY, ফিমেল বডিতে আছে XX। আর ইউ গেটিং? এই বিষয়টা এখানে আমাদের জানতে হবে। এবার আমরা কতগুলো টার্ম সম্পর্কে জানি, যে টার্ম সম্পর্কে পরীক্ষায় একদম অ্যাজ ইট ইজ কোয়েশ্চেন করে, ঠিক আছে? চল, তো এটুকু মুছে দেব। আচ্ছা, একটা কথা বলো, যে নাম্বার অফ জিন ইন হিউম্যান বডি কত হবে? হিউম্যান বডিতে 23 পেয়ার। জিনের সংখ্যা কত? নাম্বার অফ জিন মনে রাখবা 35,000। আমাদের শরীরে 35,000 জিন আছে। ওকে, চলো কতগুলো টার্ম, যেমন ফার্স্ট টার্ম আমরা জানবো, সেটা হচ্ছে কি না, ফেনোটাইপ।
প্রথম টার্মটা হচ্ছে ফেনোটাইপ। না, হোয়াট ইজ ফেনোটাইপ? দেখো, ফেনোটাইপ মানে এমন একটা জিনের এমন গুণ যা বা লক্ষণ যা প্রত্যক্ষ রূপে দেখা যায়। ঠিক আছে, অর্থাৎ লেখো যে phenotype refers to an individual's observable traits such as height, তারপর আই কালার, হ্যাঁ, তারপর ব্লাড টাইপ ইটিসি, বডি কালার ইটিসি। তাহলে কি বুঝলে? ফেনোটাইপ হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালের অবজারভেবল ট্রেটস বা অবজারভেবল সিচুয়েশন, অর্থাৎ একটা ব্যক্তিকে দেখে, হ্যাঁ, যেমন আমি একটা এক্সাম্পল, আমাদের একজন ভারতীয় আর একজন আমেরিকান, এই দুজনকে যদি পাশাপাশি রাখা যায় তাহলে তাদেরকে দেখা মাত্রই আমরা কিছু পার্থক্য লক্ষ্য করব, ঠিক কিনা বলো? অর্থাৎ যে এমন গুণ বা লক্ষণ যা প্রত্যক্ষ রূপে দেখা যায় সেইগুলোকে বলা হয় ফেনোটাইপ। ক্লিয়ার হলো? যেমন চোখের রং, ব্লাডের টাইপ, বডি কালার, হাইট, ওকে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ফেনোটাইপ, অর্থাৎ যা অবজার্ভ করা যায় একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে, সেটাকে বলা হচ্ছে ফেনোটাইপ। 2 নম্বরটা হচ্ছে জেনোটাইপ। জেনোটাইপটা কি দাদা? জেনোটাইপ হচ্ছে, দেখো, ফেনোটাইপের ঠিক উল্টো। ফেনোটাইপ মানে যেটা দেখা যায়, হাইট, চোখের রং, ব্লাড টাইপ, বডির কালার, এগুলো অবজার্ভ করা যায়, দেখা যায়। আবার কারো মনে করো চুল কালো হয়, কারো চুল কি হয় না একটু লাল লাল চুল হয়, ঠিক আছে? তো এই বিষয়গুলো তো যেটা অবজার্ভ করা যায় আউটার সাইড থেকে, হ্যাঁ। কিন্তু জেনোটাইপ হচ্ছে এটা কিছু জেনেটিক মেকআপ, হ্যাঁ, কিছু জেনেটিক মেকআপ একটা অর্গানিজমের, যেটাকে বাইরে থেকে অবজার্ভ করা যায় না। ওকে, অর্থাৎ এমন গুণ বা লক্ষণ যা প্রত্যক্ষ রূপে দেখা যায় না কিন্তু তার মধ্যে থাকে, যেমন অঙ্ক করার ক্ষমতা, ব্যবসায়িক মানে বুদ্ধি। যেমন একটা কথা শোনো, আচ্ছা আগে লেখো, তারপর এক্সাম্পল দিচ্ছি। লেখো যে genotype refers to the genetic makeup of an organism and it is not observable from outside, যে আউটসাইড থেকে অবজার্ভ করা যায় না। অর্থাৎ একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে, একটা অর্গানিজমের মধ্যে এমন কিছু জেনেটিক মেকআপ যাকে বাইরে থেকে দেখা যায় না কিন্তু তার ভেতর থেকে তার মধ্যে এটা আছে গুণ বোঝা যায়। যেমন এর এক্সাম্পলে দেখো, বলবো যে বাংলাতে যারা লিখছো তারা লিখবা যে এমন গুণ বা লক্ষণ যা প্রত্যক্ষ রূপে দেখা যায় না, সেটা হচ্ছে জেনোটাইপ। আর ফেনোটাইপ হচ্ছে এমন গুণ বা লক্ষণ যা প্রত্যক্ষ রূপে দেখা যায়। তাহলে জেনোটাইপের মধ্যে এক্সাম্পল আমি বলছি যে দেখো, যদি কোনো ব্যক্তি গুজরাটের হয় বা মারোয়ারি হয়, এই গুজরাটি বা মারোয়ারি আর মনে করো যে একজন বেঙ্গলি, এদের মধ্যে কিছু মানে বৈশিষ্ট্য দেখতে পাবো। আবার কিছু পাঞ্জাবি, হ্যাঁ, ঠিক আছে, এদের মধ্যে কিছু পরিবর্তন খেয়াল করবা। গুজরাটি আর মারোয়ারি, এদের জিনের মধ্যে বিজনেস রয়েছে, ঠিক কিনা বলো দেখি? হ্যাঁ, এদের জিনের মধ্যে বিজনেস আছে। যারা বাঙালির মধ্যে আর্টস,
ঠিক আছে? শিল্পকলা, নৈপুণ্যতা, হ্যাঁ, বা জ্ঞানী ব্যক্তি এই বাঙালিদের মধ্যে বেশি পাওয়া যায়। তোমরা একটু ভালো করে ঠান্ডা মাথায় ভাবো, গুজরাটি বা মারোয়ারি যারা, তাদের দেখবা যে শুধু হচ্ছে ব্যবসায়িক বুদ্ধি, অর্থাৎ টাকা কিভাবে অর্জন করা যায়, টাকা কিভাবে ইনকাম করা যায়, এই বুদ্ধিটা ওদের মধ্যে রয়েছে। এইটাকে বলা হয় জেনোটাইপ। বাঙালিদের মধ্যে আর্টস আছে। তুমি দেখো ভারতবর্ষের সাহিত্যিকদের মধ্যে দেখো সব বাঙালি, তুমি ম্যাক্সিমামটাই বাঙালি পাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে ভারতবর্ষের মধ্যে, বা ভারতবর্ষ শুধু নয়, এই পৃথিবীর মধ্যে বাংলার যে সাহিত্য, বাংলার সাহিত্য মানে অফুরন্ত সাহিত্য ভান্ডার বাংলার, এটা কিন্তু আমাদের একটা গর্ব। আমরা এটা জানি। আমরা যদি সারা বিশ্বকে একপাশে রাখি আর বাংলাকে যদি একপাশে রাখি, তাহলেও তুমি দেখবে যে এখানে সাহিত্য ভান্ডার প্রচুর রয়েছে। আমরা কেউ জানি লিটল ম্যাগাজিন বলে কিছু একটা শব্দ আছে, জানি? না লিটল দাদা, ম্যাগাজিন, লিটল ম্যাগাজিন হচ্ছে সাহিত্য পত্রিকা। ছোট ছোট সাহিত্য পত্রিকাকে বলা হয় লিটল ম্যাগাজিন। আমাদের প্রত্যেকটা জেলাতে কম করে 1000-এর বেশি লিটল ম্যাগাজিন আছে। প্রত্যেকটা জেলার কথা বলছি আমি, প্রত্যেকটা জেলা। তাহলে প্রত্যেকটা জেলাতে ছোট বড় মিলিয়ে 1000 খানেক করে, হ্যাঁ, পাবলিশ হয় লিটল ম্যাগাজিন। যারা সাহিত্য জগতের সাথে সম্পর্ক রাখো তারা এটা বুঝতে পারবে, জানবে। বাঙালিদের মধ্যে সাহিত্য চর্চা, আর্ট, শিল্পকলা, গান, মিউজিক, এগুলো বেশি আসে। আবার পাঞ্জাবিদের দেখলে আমাদের কি একটা সেন্স আসে বলতো, একটু রগচটা হবে, রাগী হবে, হ্যাঁ, বুঝতে পারছো? এই যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, এটাকে বলা হয় জিনোটাইপ, অর্থাৎ কিছু জেনেটিক মেকআপ, যেটা আউটসাইড থেকে এটাকে অবজার্ভ করা যায় না। ওকে, চলো। হ্যাঁ স্যার, এটা দেখেছি। আপনি যেটা বললেন না, লিটল ম্যাগাজিনটা আমাদের লাইব্রেরিতে আছে একটা পত্রিকা, হ্যাঁ, আমাদের সেটাই বাঁকুড়া বলছি। থেকে বেরোয়। হুম, চলো 3 নাম্বার একটা টার্ম, সেটা হচ্ছে জিনোম। ওকে, জিনোম, হোয়াট ইজ জিনোম? দেখো, যত সকল জেনেটিক ইনফরমেশন যেটা যেখানে জমা থাকে, সেটাকেই বলা হয় জিনোম। আবার বলো, জেনেটিক ইনফরমেশন যেখানে জমা থাকে সেটাই হচ্ছে জিনোম। তাহলে লেখো, জিনোম ইজ অল দ্য জেনেটিক ইনফরমেশন অফ অ্যান অর্গানিজম। একটা অর্গানিজমের জেনেটিক ইনফরমেশন, হ্যাঁ, বা এটাকে বলতে পারো অর আ গ্রুপ অফ জিন, অর আ গ্রুপ অফ জিন ইন এনি লিভিং, এবার কথা হচ্ছে দাদা, তুমি এখানে বলছো যে আ গ্রুপ অফ জিন ইন এনি লিভিং, তাহলে সব জিন কি নয়, নাকি একটুখানি জিন? হ্যাঁ, এই জায়গা থেকে বুঝবা। দেখো, আমাদের শরীরে 2 ধরনের জিন থাকে। একটা হচ্ছে প্রভাবী জিন, আর একটা হচ্ছে অপ্রভাবী জিন। বুঝতে পারছো? অর্থাৎ একটা হচ্ছে ডমিনেটিং জিন, আর একটা হচ্ছে ইনডমিনেটিং জিন। তো ডমিনেটিং জিন যেটা, সেই ডমিনেটিং জিনটাই হচ্ছে অ্যাকচুয়ালি জিনোম। অর্থাৎ যে জিনগুলো ইনডমিনেট, কোনো অন্য জিনকে ডমিনেট করে ফেলে, সেটাই হচ্ছে জিনোম অ্যাকচুয়ালি। আমি বোঝাতে পারছি না, একটু পরে বুঝে যাবে। ওকে, আমি এটা যেটা বললাম আবার বলছি। আমি বললাম যে জিনোমটা হচ্ছে সেই সকল ডমিনেটিং জিন যারা অন্য যে জিনগুলো রয়েছে তাকে ডমিনেট করে ফেলে। এই বিষয়টা আর একটু বোঝার চেষ্টা করো। আমাদের শরীরে 2 ধরনের জিন থাকে, এক হচ্ছে ডমিনেটিং জিন, আর একটা হচ্ছে ইনডমিনেটিং জিন। ডমিনেটিং জিনগুলো ইনডমিনেটিং জিনকে ডমিনেট করে, অর্থাৎ ডমিনেটিং জিনের মধ্যে যা কিছু গুণাবলী রয়েছে সেই সমস্তটা থোপে দেবে কার ওপরে না, ইনডমিনেটিং জিনের ওপরে। আর সেই ডমিনেটিং জিনের যে গ্রুপ, সেটাকেই বলা হচ্ছে জিনোম। অর্থাৎ জিনোম ইজ দ্য অল দ্য জেনেটিক ইনফরমেশন অফ অ্যান অর্গানিজম। ক্লিয়ার হলো? চলো, এরপর আর একটা টার্ম আছে, এই বিষয়টা এখন না বুঝলেও শেষে বুঝে যাবে, চাপ নিও না।
allele, allele, allele. Now what is allele? allele টা হচ্ছে, জিন গুলো যেখানে থাকে তাই তো স্যার, হ্যাঁ আরেকবার বলো। মানে জিন গুলো যেখানে আর কি মানে মানে থাকে, মানে জিন থাকার স্থানটাই অ্যালিল তো স্যার। হ্যাঁ একদম, জিন থাকার স্থানটাই অ্যালিল। হ্যাঁ দেখো, অ্যালিল সবসময় না গ্রুপে থাকে, ঠিক আছে? একটা ইন্ডিভিজুয়াল যে জিনগুলোকে ইনহেরিট করে সেটা সবসময় গ্রুপে গ্রুপে থাকে। আগে আমি পয়েন্টটা লিখিয়ে দিই, তারপরে আমি বোঝাচ্ছি। অ্যালিলটা লেখো যে অ্যান ইন্ডিভিজুয়াল inherits an individual inherits two alleles, one from each parent। কি বুঝলে? পিতার থেকে একটা, মাতার থেকে একটা, এরকম করে দুটো করে জিন নিয়ে এই অ্যালেল তৈরি হয়। ফর এনি given genomic location, where such variation exists। বুঝতে পারবে কি লিখছো এখানে। और সংক্ষিপ্ত ভাষায় বলতে চাইলে লিখে রাখো যে পেয়ার অফ জিনস অন ক্রোমোজোম, ভাই যেটা বললো সেটা, পেয়ার অফ জিনস অন ক্রোমোজোম। এটা কি হয় দেখো, এই হচ্ছে আমাদের ক্রোমোজোম। এই ক্রোমোজোমের উপরে না এই অ্যালেল গুলো এভাবে থাকে, গ্রুপে দুটো দুটো করে পেয়ার করে করে থাকে। এই যে অর্থাৎ জিন যেখানে থাকে সেই জায়গাটা, এই যে এটাকে বলে অ্যালেল। তাহলে অ্যালেল সবসময় কিসে থাকে? অ্যালেল সবসময় থাকে হচ্ছে পেয়ারে। অ্যালেল থাকে সবসময় কিসে থাকে না? পেয়ার জিন, পেয়ার অফ জিন বলতে পারো, পেয়ার অফ জিন। দুটো জিন একসাথে পেয়ার করে থাকে, সেটাকে বলা হয় অ্যালেল। এই যে দুটো দুটো জিন দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ফাদার থেকে আর একটা হচ্ছে মাদার থেকে। বুঝতে পারলে? দেখো এখানে এবার এটা বুঝতে পারছো আশা করছি, যে অ্যান ইন্ডিভিজুয়াল ইনহেরিটস টু অ্যালেলস, one from each parent of any given genomic location where such variation exists। বাবার থেকে একটা, মায়ের থেকে একটা, এটা নিয়ে যেখানে থাকে এই ক্রোমোজোমের উপরে লিনিয়ার, ওটা কি বলে, লিনিয়ার সিরিজে থাকে, লিনিয়ার সিরিজে জিনগুলো, অ্যালেলগুলো সাজানো থাকে। এটা মাথায় রাখতে হবে। অ্যালেল, পেয়ারস অফ জিন, মনে রাখবে অ্যালেল জিন অলওয়েজ ইন পেয়ার, পেয়ারে থাকে সব সময়। ঠিক আছে, হলো এই পর্যন্ত। মে আই রাপ? হ্যাঁ তো হয়ে গেছে। হ্যাঁ ওকে, নাও 5 নম্বর হয়েছিল, 6 নম্বর। 6 নম্বরে একটা টার্ম, সেটা হচ্ছে হোমোজাইগাস। 4 নম্বর হচ্ছে। 5 নম্বর হবে না দাদা? 5 নম্বর হবে, চলো হোমোজাইগাস, যাই হোক নাম্বারিং ফ্যাক্ট নয়, তোমাদের মতন করে লিখো হোমোজাইগাস। হোমোজাইগাসটা কি দেখো, হোমোজাইগাসটাকে তোমরা বলতে পারো যে পিওর জিন, পিওর জিনও বলতে পারো হোমোজাইগাস বা পিওর জিন। কি পিওর জিন বুঝবা, যখন সেম টাইপের অ্যালেল, অর্থাৎ লেখো সেম টাইপ অফ জিন ইন অ্যালেল is found, then it is called homozygous। একটু আগে তোমরা দেখলে অ্যালেল কি ছিল? অ্যালেল ছিল পিতার থেকে এবং মাতার থেকে, দুটো নিয়ে সবসময় অ্যালেলগুলো কিসে থাকে? পেয়ার পেয়ার করা থাকে। তাহলে যখন সেম জিনিস, সেম টাইপ অফ জিন যখন একটা অ্যালেলের মধ্যে ফাউন্ড করা যায়, একটা অ্যালেলের মধ্যে যখন সেম টাইপের জিন তুমি দেখবে, সেটাই হচ্ছে হোমোজাইগাস জিন বা পিওর জিন। অর্থাৎ এখানে
টি ফর টল এই দুটো ওখানে থাকবে একটা অ্যালেলের মধ্যে, বা স্মল টি, এই দুটো সিচুয়েশন এক্সাম্পল বলতে গেলে। ঠিক আছে, এটা কেন টি দিয়ে দেখাচ্ছি দেখো, আমরা যেহেতু জেনেটিক্স পড়ছি, জেনেটিক্সের থিওরি দিয়েছিল ম্যান্ডেল, আর ম্যান্ডেল মটর গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিল। দেখো টি স্ট্যান্ডস ফর টল, ক্যাপিটাল টি স্ট্যান্ডস ফর টল, আর স্মল টি স্ট্যান্ডস ফর ডওয়ার্ফ। ওকে, দুই ধরনের মোট 7 জোড়া গাছের মধ্যে তিনি লম্বা মটর গাছ নিয়েছিলেন, ডর্ফ মটর গাছ নিয়েছিলেন, সাদা ফুলওয়ালা মটর গাছ নিয়েছিলেন, লাল ফুলওয়ালা মটর গাছ নিয়েছিলেন। এইভাবে 7 জোড়া মটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। তাহলে ক্যাপিটাল টি মানে টল কে রিপ্রেজেন্ট করে, আর স্মল টি মানে ডোয়ার্ফ কে রিপ্রেজেন্ট করে। তাহলে হোমোজাইগাস জিনিসটা কি? হোমোজাইগাসকে বলছি পিওর জিন। কেন? যেখানে একটা অ্যালেলের মধ্যে সেম টাইপের জিন খুঁজে পাওয়া যাচ্ছে, সেম টাইপের জিন, অর্থাৎ হয় দুটো টি, দুটো ক্যাপিটাল টি, না হলে দুটো স্মল টি। ক্লিয়ার হলো? এবার আসো 6 নম্বর, বলা হয় হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস বিষয়টা কি? দেখো হেটেরোজাইগাসটাকে তোমরা বলবা হাইব্রিড বলতে পারো, হাইব্রিড জিন বলতে পারো এটাকে। হাইব্রিড জিন মানে কি করে হয়? আমরা জানি হাইব্রিড কি করে তৈরি করা হয়, অর্থাৎ আরেকটার সাথে আরেকটাকে নিয়ে, অর্থাৎ যখন আমাদের ক্রস, উদ্ভিদের ক্ষেত্রে যদি বলছি যে ক্রস পলিনেশন করলে হাইব্রিড হয়, আর আমাদের গবাদি পশুর মধ্যেও কিন্তু এই হাইব্রিডেশন আছে, এক জাতের সঙ্গে আর এক জাতকে মিশিয়ে হাইব্রিড তৈরি করা হয়, অর্থাৎ হেটেরোজাইগাস হয়। হেটেরোজাইগাস মানে একটার সাথে আর একটাকে এসে মিলিয়ে দেওয়া। তাহলে এইখানে কি হয়? এটার মধ্যে ডিফারেন্ট টাইপ অফ জিন পাওয়া যায় একটা অ্যালেলের মধ্যে, ডিফারেন্ট টাইপ অফ জিন ইন অ্যালেল। একটা অ্যালেলের মধ্যে যখন ডিফারেন্ট টাইপের জিন পাওয়া যায় না, is found, then it is called heterozygous. তাহলে আমার একটা কথা সবার আগে বলো, অ্যালেল কি আমরা বুঝতে পেরেছি? অ্যালেল হচ্ছে একটা পেয়ার অফ জিন, ক্রোমোজোমের উপরে সাজানো থাকে লিনিয়ার সিরিজে। ওকে, তাহলে অ্যালেলের মধ্যে দুটো করে জিন থাকবে, একটা বাবার থেকে, একটা মায়ের থেকে। ঠিক আছে, তাহলে হোমোজাইগাস কাকে বলবো? একটা অ্যালেলের মধ্যে যখন সেম জিনিস থাকবে, ক্যাপিটাল টি বা স্মল টি, এটা হোমোজাইগাস। আর হাইব্রিড কখন হয়? হেটেরোজাইগাস কাকে বলে? যখন একটা অ্যালেলের মধ্যে ডিফারেন্ট টাইপসের জিন ফাউন্ড করা যাবে, ডিফারেন্ট টাইপসের জিন, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে এক্সাম্পল। ওকে, একটা অ্যালেলের মধ্যে একটা তো টল আর একটা ডোয়ার্ফ, দুটো ফাইন্ড করা যাবে। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? বলো দেখি একবার। এই ক্যাপিটাল টি আর স্মল টি কি আমরা এখনই শিখবো, যখন আমরা ল অফ ডমিনেন্স দেখবো তখনই শিখবো। অর্থাৎ ম্যান্ডেলের যে জেনেটিক্সের যে থিওরি, সেই 3টে থিওরি থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন করে, এই জন্য এটা আমাদের জানাটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। সো আশা করছি যতটুকুন বলেছি বুঝতে পেরেছি কিনা একবার বলি দেখি। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ভেরি গুড। এটা দেখো, পড়ানোর সাথে সাথে তোমরা যদি একবার একটু বইটাকে দেখে নাও, সেটা বাংলা হোক বা ইংরেজি, তাহলে দেখবে বিষয়টা না একবার ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট একবার একটু রিডিং দেওয়া, বাকি এই নোটটা সুন্দর করে দেখে নিলেও হবে। ওকে, চলো এবার তাহলে আমরা যাই। কি বইয়ের কথা বলছেন স্যার? বায়োলজির বইয়ের কথা বলছি ভাই, আমরা যেহেতু বায়োলজি ও সেই ম্যাকবুকটা? হ্যাঁ, ম্যাকবুক থেকেও পড়ে নিতে পারো যদি ওখানে এতটা ডিটেলসে থাকে তো, বা যদি কোনো ক্লাস 10-এর বই পেয়ে যাও, 9-10-এর বই, হ্যাঁ বাংলাতে যেটা আছে ওটাতে পড়ে নিতে পারো, বা যারা ইংলিশ মিডিয়াম আছো তারা এনসিইআরটির বই দেখে নিতে পারো। ওকে, বেশ। বাকি আমাদের এখানে যা বোঝানো হচ্ছে এখানে তো অসুবিধা থাকার কথা নয়। চল, তাহলে একটা কথা মাথায় রাখবা, হেটেরোজাইগাস মানে হাইব্রিড আর হোমোজাইগাস মানে পিওর, এটুকুন মনে রেখো। চলো খাতার মধ্যে হেডিং লাগাও, 3 থিওরিজ অফ ম্যান্ডেল। ম্যান্ডেলের 3টি থিওরির কথা আমরা এখন দেখব।
অর্থাৎ লজ অফ ম্যান্ডেলও বলতে পারো, লজ অফ ম্যান্ডেল, ম্যান্ডেলের দেওয়া নিয়ম। তিনটি নিয়মের কথা পড়ব, ল অফ ডমিন্যান্স, ল অফ স্যাগ্রিগেশন অ্যান্ড ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ওকে, এই তিনটি, এইটা পড়বার আগে, এই তিনটি থিওরি পড়ার আগে তোমাদের পলিনেশন সম্পর্কে একটু বলি। দেখো, এগুলোকে আমরা ইন ডিটেলসে যখন আমরা প্লান্ট মানে উদ্ভিদের প্রজনন যখন পড়বো তখন এই বিষয়টা ডিটেলসে পড়বো, হ্যাঁ। তবুও একটুখানি কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, হেডিং লাগাও, কনসেপ্ট অফ পলিনেশন। পলিনেশনের কনসেপ্টটা একটু দেখি। দেখো, পলিনেশন না দুই প্রকারের হয়, একটা হচ্ছে সেলফ পলিনেশন, সেলফ পলিনেশন, আর একটাকে বলা হয় হচ্ছে ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। কিভাবে আঁকবো? আচ্ছা, মনে করো এটা একটা ফুলের মতনে আমি আঁকার চেষ্টা করলাম, ঠিক আছে? তো এর মধ্যে একটা থাকবে পুংদণ্ড আর একটা থাকবে স্ত্রীদণ্ড, ঠিক আছে? এটা ফুল, ওকে। তো এই পুংদণ্ডটাকে আমরা কি বলি? স্টামেন। স্টামেন। আর স্ত্রীদণ্ডকে আমরা কি বলি? কার্পেল। কার্পেল, হ্যাঁ। পুংদণ্ড স্টামেন আর স্ত্রীদণ্ড হচ্ছে কার্পেল। এখানে রেণু থাকে, সেই রেণুগুলো পুংদণ্ডের সাথে স্ত্রীদণ্ডের যে মিলন হলে সেটা পলিনেশন হয়। এখানেও সেম একটা ছবি আঁকার চেষ্টা করি, এইখানেও থাকবে, এইখানেও থাকবে, অর্থাৎ এটা হচ্ছে স্টামেন আর এটা হচ্ছে কার্পেল। কার্পেল, ওকে। পুংদণ্ড, স্ত্রীদণ্ড। আচ্ছা, সেলফ পলিনেশন মানে কি? দেখো, যখন এগুলো ফ্লাওয়ার, এটা ফ্লাওয়ার, এটা ফ্লাওয়ারের ছবি, এটাও ফ্লাওয়ারেরই ছবি, ওকে। তো এক সেলফ পলিনেশন কি হয়? সেলফ পলিনেশন মানে একটা ফুলের মধ্যে যখন নিজে নিজে একা থেকেই পুংদণ্ড আর স্ত্রীদণ্ডের মধ্যে যখন পলিনেশনের কাজ হয় সেটা হচ্ছে সেলফ পলিনেশন। অর্থাৎ একটা ফুলের মধ্যেই, বুঝতে পারছো, একটা ফুলের মধ্যেই পুংদণ্ড স্ত্রীদণ্ডের পরাগ মিলন হবে, তারপর সেখানে এর প্রজনন হবে, ওকে। এইটাকে বলে সেলফ পলিনেশন। আর ক্রস পলিনেশন কিরকম হয়? ক্রস পলিনেশন হচ্ছে যেমন পটল ক্ষেত, ঠিক না? কেউ পটল চাষ করেছো বা পটল চাষ সম্পর্কে জানো? হ্যাঁ দাদা বলো। পটল ক্ষেতে কি করা হয়? এই যে কান পরিষ্কার করা যে ইয়েগুলো পাওয়া যায়, তুলোর যে ইয়েগুলো, বার্ডস গুলো, ওইটা দিয়ে কৃষকেরা কোথায় যায়? মাঠে গিয়ে প্রত্যেকটা ফুলের ফুলের মধ্যে। সঙ্গে ফুলের টাচ করানো হয়। তো এইটাই হচ্ছে মোটামুটি ধরো পরাগন করানো হয় আর কি, এই পলিনেশনের কাজ করানো হয়। তো দেখো, সেলফ পলিনেশন মানে একটা ফুলের মধ্যেই স্ত্রীদণ্ড এবং পুংদণ্ডের রেণুকে মেশানো। আর ক্রস পলিনেশন মানে এই পুংদণ্ডটিকে এই স্ত্রীদণ্ডের সঙ্গে মেলানো, এইটাকে বলা হয় ক্রস। অর্থাৎ এক ফুলের পুংদণ্ড আর এক ফুলের স্ত্রীদণ্ড, দিস ইজ কল্ড ক্রস পলিনেশন। সোজা কথা, বুঝতে পারছো? তাহলে এটাকে বলে ক্রস পলিনেশন, ওকে। বোঝা গেল পলিনেশনটা কি। আর ম্যান্ডেলের যে পরীক্ষা, সেই ম্যান্ডেলের পরীক্ষাটাই ক্রস পলিনেশনের দিয়েই হয়েছিল, ওকে। এইটুকুন যদি হয়ে যায় নোট, তাহলে মুছে দিব, হ্যাঁ দাদা হয়ে গেছে। ওকে। চলো, প্রথম থিওরি লেখো, ল অফ ডমিন্যান্স। ল অফ ডমিন্যান্স, ডমিন্যান্সের নিয়ম। ডমিন্যান্সের নিয়ম কি? দেখো, দুই প্রকারের জিন হয়, একটা তো বলেছিলাম ডমিনেটিং জিন, আর একটা নিউট্রাল বলতে পারো বা ইনডমিনেটিং জিন বলতে পারো। লেখো তো, নোটটা লিখে রাখো যে দুই
প্রকারের জিন হয় ডমিনেটিং জিন, বা এটাকে বলা হয় প্রভাবী জিন, ও ইনডমিনেটিং জিন বা অপ্রভাবী জিন। এই পরীক্ষাটা দেখাচ্ছে কি জানো তো, ম্যান্ডেলের এই থিওরি অর্থাৎ ল অফ ডমিনেন্সে দেখাবে যে ডমিনেটিং জিনগুলো এই ইনডমিনেটিং জিনকে না নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কথা বলতে চাচ্ছি যে প্রভাবী জিন সব সময় অপ্রভাবী জিনকে ডমিনেট করে। এটাই হচ্ছে এই পরীক্ষার সিদ্ধান্ত। তাহলে যে ল অফ ডমিনেন্স, এখানে বলা হচ্ছে যে সকল প্রভাবী জিন সবসময় অপ্রভাবী জিনকে ডমিনেট করে। কি হয় এখানে খেয়াল করো। এক্সামিনেশন পরীক্ষাটা ছিল এমন যে তিনি দুটো মটর গাছকে নিলেন, যেখানে লম্বা মটর গাছ নিলেন একটা, ক্যাপিটাল টি মানে এটা লম্বা, টল, আর লম্বা বাংলায় লিখবো না, দাঁড়াও, এটা হচ্ছে টি, ক্যাপিটাল টি ফর টল গাছ নিলেন। আর একটা নিলেন হচ্ছে ডোয়ার্ফ। একটা নিলেন টল মটর গাছ, আর একটা নিলেন ডোয়ার্ফ মটর গাছ। এই দুটোকে নিয়ে তিনি কি করলেন? ক্রস পলিনেশন করলেন। এখানে কি করলেন? হি ডিড ক্রস পলিনেশন। তিনি ক্রস পলিনেশন করেছিলেন। ক্রস পলিনেশন বলতে কি, দেখো তাহলে এইটার মধ্যে দুটো জিন আছে, ক্যাপিটাল টি, এইটার মধ্যেও দুটো জিন আছে, স্মল টি। কি ঘটনা ঘটলো খেয়াল করো। প্রথমে এইটার সঙ্গে এইটা মিলে তৈরি হলো ক্যাপিটাল টি স্মল টি। তার মানে এটা কি হলো? টল উদ্ভিদ তৈরি হলো। তারপর এইটার সাথে এইটা মিলে কি তৈরি হলো? ক্যাপিটাল টি স্মল টি, মানে এখানেও টল তৈরি হলো। ঠিক আছে। তারপর এইটার সঙ্গে এইটা মিলে এখানে টল তৈরি হলো। এই দাঁড়াও, এখানে কি তৈরি হলো? একটা ক্যাপিটাল টি স্মল টি, মানে এখানেও টল তৈরি হলো। আর বদ্র হলো কি, এইটার সাথে এইটা মিলিত হয়ে এখানেও ক্যাপিটাল টি স্মল টি, মানে টল তৈরি হলো। তাহলে দেখো যে স্যার, হ্যাঁ বলো। স্ক্রিনটা দেখতে পাওয়া যাচ্ছে না স্যার, আমি আমি আবার জয়েন হচ্ছি। হ্যাঁ, একবার বেরিয়ে গিয়ে আবার জয়েন করো, দেখতে পাবে তাহলে। একটু খেয়াল করো বাকিরা, দেখো যে এইখানে তোমরা আমাকে বলতে পারবে যে প্রভাবী জিন কোনটা? এই যে পরীক্ষাটি হলো, এই পরীক্ষাতে টল একদমই তাই। অর্থাৎ এই যে মটর গাছটা তিনি নিয়েছিলেন, অর্থাৎ টল যে মটর গাছটা নিয়েছিলেন, এখানে টল মটর গাছটা না প্রভাবী জিন হলো। তাহলে এ কি করলো? এ যে ডোয়ার্ফ যে প্লান্টটি ছিল মটর গাছে, সেটাকে কনভার্ট করে দিল। দেখা গেল যে চারখানাই বড় বড় গাছ তৈরি হয়ে গেছে। বুঝতে পারছো? তার মানে এইখানে এইটা হচ্ছে কিনা ডমিনেটিং জিন। আমি আশা করছি বোঝাতে পেরেছি পুরো সিচুয়েশনটা। ঠিক তো? হ্যাঁ দাদা। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এই পরীক্ষা থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে যে ম্যান্ডেলের ল অফ ডমিনেন্সে যে উদ্ভিদ, যে অপত্য মানে নতুন, যে নতুন উদ্ভিদ তৈরি হয়েছিল, সেই উদ্ভিদগুলো কেমন ছিল? রেশিও কি ছিল? সবকটা বড় ছিল না সবকটা ছোট ছিল, নাকি দুটো বড় দুটো ছোট, এরকম রেশিও দেবে। অর্থাৎ টল ইজ টু ডোয়ার্ফের রেশিও দেবে। তাহলে মনে রাখতে হবে এখানে 4:0 রেশিও, অর্থাৎ চারটেই লম্বা। অর্থাৎ ল অফ ডমিনেন্সে
চারটেই লম্বা উদ্ভিদ তৈরি হয়েছে। ওকে, ক্লিয়ার হলো? হ্যাঁ দাদা। বেশ, ভেরি গুড। এইবার আসো 2 নম্বর, ল অফ স্যাগ্রিগেশন। সো মুছে দেবে এটা। হ্যাঁ ল অফ ডমিনেন্স ক্লিয়ার হয়েছে, মুছে দিই তাহলে। হ্যাঁ দাদা, মুছে দাও। ওকে, চলো 2 নম্বর লেখো, ল অফ স্যাগ্রিগেশন। ল অফ স্যাগ্রিগেশন, ল অফ স্যাগ্রিগেশন মানে এখানে পৃথকীকরণের নিয়ম। ল অফ স্যাগ্রিগেশন মানে পৃথকীকরণের নিয়ম। বা এইখানে কি করা হয়েছে দেখো, এইখানে দুটি হাইব্রিড প্লান্ট নেওয়া হয়েছে। এখানে দুটি হাইব্রিড প্লান্ট নেওয়া হয়েছে। এখানে কি হয়েছে দেখো, হ্যাঁ, এটা আর এটার ক্রস করা হয়েছে, অর্থাৎ দুটো হাইব্রিড। তাহলে আমরা তো এটুকুন মুছে দিয়েছি যদিও, তাহলে এই যে আগের যে উদ্ভিদগুলো তৈরি হয়েছিল সেই উদ্ভিদগুলো যে হাইব্রিড ছিল এটা কি আমরা বুঝতে পেরেছি ভাই? হ্যাঁ অর্থাৎ দাদা, ল বুঝতে অফ পেরেছি। ডমিনেন্সের মধ্যে যে চারটে নতুন গাছ তৈরি হয়েছিল সেগুলো তো হাইব্রিড উদ্ভিদ তৈরি হয়েছিল, কারণ ক্রস পলিনেশন হয়েছিল। তাহলে ক্রস পলিনেশন হলে হাইব্রিড তৈরি হবে। তাহলে এটা দুটো হাইব্রিড প্লান্ট নেওয়া হলো। দুটো হাইব্রিড প্লান্ট নিলেন, তাহলে কি হবে এখানে আছে হলো ক্যাপিটাল টি স্মল টি, এখানেও আছে ক্যাপিটাল টি স্মল টি। এখানে কি তৈরি হচ্ছে খেয়াল করো, এইটা আর এইটা মিলে তৈরি হলো টিটি, মানে টল তৈরি হলো। এবার এইটা আর এইটা মিলে তৈরি হলো স্মল টি মানে স্মল তৈরি হলো, বা স্মল বলে না এটাকে বলে ডোয়ার্ফ। ভাষাটা হচ্ছে ডোয়ার্ফ। এখানে ডোয়ার্ফ তৈরি হলো। এবার কি হচ্ছে দেখো, এইটার সঙ্গে এইটা মিলে তৈরি হলো এটা, মানে টল। আর আর কোনটার সাথে কোনটা বাকি আছে বলো দেখি? এটার সাথে এটা হলো, এটার সাথে এটা হলো, এটার সাথে এটা হলো, সেকেন্ড থার্ড। বাকি থাকলো কোনটা গো? স্মল টি আর ক্যাপিটাল টি, সেকেন্ড থার্ড। হ্যাঁ, এইটা আর এইটা, এই যে এইটা আর এইটা, এই দুটো মিলে তৈরি হলো ক্যাপিটাল টি স্মল টি, মানে এটাও টল। তাহলে বলো তো, ল অফ স্যাগ্রিগেশন থেকে যে চারটি উদ্ভিদ তৈরি হলো, সেইখানে কি রেজাল্ট পাওয়া গেল? এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে 3:1। টল তৈরি হয়েছে 3টি আর ডোয়ার্ফ তৈরি হয়েছে 1টি। তাহলে এইখানে রেশিওটা মাথায় রাখবা, টল ইস টু ডোয়ার্ফের রেশিও হচ্ছে 3:1। ক্লিয়ার? এটা হচ্ছে ল অফ স্যাগ্রিগেশন। তাহলে দুটো হাইব্রিড প্লান্টকে যদি আমরা ক্রস পলিনেশন করি ভাই, তাহলে তার থেকে আমাদের যে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে, সেই নতুন উদ্ভিদে টল আর ডোয়ার্ফের উদ্ভিদ তৈরি হওয়ার যে রেশিও সেটা কত হবে বলো তো? 3:1 হবে। 3:1 হবে। ভেরি গুড, বুঝতে পারছি এগুলো সব আমরা। আর শেষে হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। দেখো 3 নাম্বার লেখো, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, দেখো এটার না বিভাজন করতে গেলে অনেকটা লেন্দি বিভাজন হবে। আমাদের এখান থেকে যেটা দরকার সেটা হচ্ছে যে নতুন উদ্ভিদ কতগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ, এইখানে তিনি পরীক্ষা করার জন্য কি করলেন, দুটি প্রপার্টি নিয়ে পরীক্ষা করলেন। এখানে কি হলো, হ্যাঁ, টু প্রপার্টিজ were taken for the examination। এখানে এক্সামিনেশন করার জন্য দুটো প্রপার্টি বেছে নেওয়া হলো। কি করলেন তিনি, ভালো করে শোনো। লাল ফুলওয়ালা লম্বা, মানে লম্বা গাছ এবং সাথে লাল ফুল হবে এরকম একটা গাছ নিলেন। আর একটা হোয়াইট ফুল হবে এবং
ডোয়ার্ফ সাইজ এরকম একটা গাছ নিলেন। এই দুটো গাছকে নিয়ে তিনি যখন ক্রস করলেন তিনি যে রেজাল্ট পেলেন এটা ইম্পর্ট্যান্ট। সেই রেজাল্টটা কি হলো? রেজাল্টটা হলো রেড ফুলওয়ালা লং উদ্ভিদ পাওয়া গেল 9টি, রেড ফুলওয়ালা ডোয়ার্ফ উদ্ভিদ পাওয়া গেল 3টি, হোয়াইট ফুলওয়ালা লং উদ্ভিদ পাওয়া গেল 3টি, আর হোয়াইট ফুলওয়ালা ডোয়ার্ফ উদ্ভিদ পাওয়া গেল একটি। ওকে, তাহলে এইখানে যে রেশিওটা হলো সেই রেশিওটা মাথায় রাখতে হবে। রেশিওটা পরীক্ষায় জিজ্ঞেস করে 9:3:1, এই রেশিওটা মাথায় রাখবা। তাহলে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের রেশিওটা কি? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের রেশিওটা হচ্ছে 9:3:1। ওকে, বোঝা গেল? এই হচ্ছে 3টে থিওরি তিনি দিয়েছিলেন ম্যান্ডেল। ঠিক আছে, এটাই বলা হয় ম্যান্ডেলের জেনেটিক থিওরি। ঠিক আছে, জেনেটিক থিওরি এটাকেই বলে। লাস্ট ছোট্ট একটা জিনিস বেঁচে গেছে, এটা করলে আমাদের আজকের মতন ক্লাস শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে মিউটেশন। সো মে আই রাব ইট? হ্যাঁ দাদা। ওকে, ভেরি গুড। চলো তাহলে কি যেন বলছিলাম, হ্যাঁ মিউটেশন। চলো হেডিং লাগাও, মিউটেশন। দেখো মিউটেশন মানে আগেই বলেছি, মিউটেশন মানে হচ্ছে সাডেন চেঞ্জ। হঠাৎ করে কোনো কিছু জেনেটিক চেঞ্জ যদি হয় সেটাই হচ্ছে মিউটেশন। তাহলে মিউটেশনের মধ্যে লেখো যে আ সাডেন চেঞ্জ ইন দ্য ডিএনএ সিকোয়েন্স। ডিএনএ সিকোয়েন্সের মধ্যে যখন হঠাৎ করে কোনো চেঞ্জ আসে ইন অ্যান অর্গানিজম, একটা অর্গানিজমের মধ্যে তার ডিএনএ সিকোয়েন্সে যখন হঠাৎ করে চেঞ্জ আসে না, সেটাই হচ্ছে মিউটেশন। ইজ কল্ড মিউটেশন। এই মিউটেশনকে ডিসকভার কে করেছিলেন? ডিসকভার্ড বাই হিউগো ডেভরিজ। কবে? ইন 1900। হিউগো ডেভরিজ রেলওয়েতে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল যে হিউগো ডেভরিজ কোন দেশের লোক ছিলেন? ইনি হল্যান্ডের লোক ছিলেন। হল্যান্ড, যেটা কিনা নেদারল্যান্ডস। ওকে, আচ্ছা এই জিনিসটাকে আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। এবং আরেকটা কথা শোনো, এই হিউগো ডেভরিজ এই যে মিউটেশনটা না, এই মিউটেশনটা আবিষ্কার করেছিলেন একটা গাছের ওপরে পরীক্ষা করে। সেই গাছটার নাম কি জানো? লিখে রাখো, হি ডিসকভার্ড দিস মিউটেশন অন, গাছটার নাম ছিল ইভিনিং প্রাইম রোজ। এই গাছটা প্লান্ট এর ওপরে পরীক্ষা করেছিলেন। এবং এর যে সাইন্টিফিক নেমটা লিখে রাখো। এর সাইন্টিফিক নেমটা হচ্ছে তোমার অয়নোথেরা, OENOTHERA, অয়নোথেরা ল্যামার্কিয়ানা। ওকে, অ্যাকচুয়ালি এটা সম্পর্কে একটু ডিটেলসে লিখে রাখো যে লেখো যে a mutation is defined as the change in the nucleotide sequence
অফ ডিএনএ এটা কিসের জন্য হয় জানো? প্রকৃতির উপরে ডিপেন্ড করে হয়, পরিবেশের উপরে ডিপেন্ড করে হয়, হ্যাঁ, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর উপরে ডিপেন্ড করে মিউটেশন হয়। সো লিখে রাখো যে ইট রেজাল্টস either due to environmental factors such as exposure to UV rays or a result of mistakes during cell division etc. একটা পয়েন্ট লিখে রাখো যে anything that causes mutation is known as a mutagen. ওকে, যার দ্বারায় এই মিউটেশনটা হয়, অর্থাৎ মিউটেশনের কারণটাকে মিউটাজেন বলে, আর এইটাকে মাপার যে একক সেটাকে মিউটন বলে, মেজারমেন্ট ইউনিটকে বলে মিউটন। তাহলে মিউটেশন মানে কি? যেমন পরিবেশ প্রকৃতির সাথে, যেমন একটা মশার উদাহরণ আমি দিয়েছিলাম, ঠিক আছে, তেমনি করে মানুষের আগে লেজ ছিল, ধীরে ধীরে সেই লেজটা অবলুপ্ত হয়েছে, হ্যাঁ, অ্যাপেন্ডিক্সের ইউজটা, আমাদের শরীরে যে অ্যাপেন্ডিসাইটিস আছে তার যে ইউজটা এখন আর হয় না, এগুলো হচ্ছে এক এক ধরনের মিউটেশন। একটা জীবের মধ্যে, একটা অর্গানিজমের মধ্যে যখন কোনো ডিএনএ এর সিকোয়েন্সের কোনো চেঞ্জেস আসে, সেটা হতে পারে পরিবেশগত কারণে বা পরিবেশের যে বিভিন্ন কারণ হতে পারে, পলিউশন হতে পারে, ইউভি রেজ হতে পারে, ক্লাইমেট চেঞ্জ হতে পারে, বিভিন্ন কারণের জন্য হতে পারে এগুলো। ওকে, আমাদের এখানে নদিয়াতে একটা কথা বলি, এটাও আশা করছি মিউটেশনের একটা অঙ্গ। কারণ কি, তোমরা সবাই চন্দ্রবোড়া সাপ চেনো? রাসেল ভাইপার, দাদা শুনেছি, যারা খুবই বাঁকুড়া, নিউজে আছে। হ্যাঁ, যারা বাঁকুড়া পুরুলিয়াতে থাকো, মেদিনীপুর, তারা তো এটাকে আরো বেশি ভালো চেনো। রাসেল ভাইপার গুলো না বাংলার রাঢ় অঞ্চলগুলোতে একটা সময় ছিল। আমাদের নদিয়াতে রাসেল ভাইপার আগে ছিল না। আমাদের ছোটবেলাতে আমরা চন্দ্রবোড়া নাম ওই শুধু মানে শুনেছি, কিন্তু এখন আমাদের নদিয়াতে রাসেল ভাইপারের প্রচুর পরিমাণে সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তার মানে তারা সেই রাঢ় অঞ্চল থেকে গাঙ্গেয় উপত্যকায়ও কিন্তু বসবাস শুরু করতে পেরেছে। যেহেতু রাঢ় অঞ্চল গাঙ্গেয় উপত্যকা থেকে তুলনামূলক গরম হয়, উষ্ণ হয়, এই জন্য ওই সাপগুলি ওই রাঢ় অঞ্চলেই থাকতো বেশি। কিন্তু এখন দেখা যাচ্ছে গাঙ্গেয় উপত্যকাতেও এই সাপগুলোকে দেখা যাচ্ছে, তো এটাও এক ধরনের মিউটেশনই হতে পারে। তাহলে a mutation is defined as the change in the nucleotide sequence of DNA. It results either due to environmental factors such as exposure to UV rays or a result of mistakes during cell division. তাহলে সেল ডিভিশনের সময় কিছু মিস্টেকের কারণে মিউটেশন হতে পারে, বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের জন্য, এনভায়রনমেন্টাল কজেসের জন্য কিন্তু মিউটেশন হতে পারে। আর যা কিছু মিউটেশনের জন্য দায়ী তাকে মিউটাজেন বলা হয়। তাহলে জেনেটিক্সের কথাবার্তা আমাদের এখানে শেষ হলো। আমাদের নেক্সট ক্লাসে আমরা টিস্যু সম্পর্কে পড়ব, টিস্যু, and then we'll go to further. ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকছে। ভালো থেকো সবাই। আর একটা কথা বলি, ইতিহাসের যে নোটটা দেওয়া হয়েছে সেটা কি তোমরা পড়ছো তো?
দেখো যা কিছু এখানে আমি পিডিএফ দিচ্ছি, আমি তো তোমাদেরকে আর মানে ফিজিক্যালি তো হার্ড কপি তো দিতে পারছি না নোটসগুলোর, পিডিএফ দেওয়া হচ্ছে। এই পিডিএফগুলো না একটু প্রিন্ট করে নিও, প্রিন্ট করে নিয়ে এগুলো পড়ো, যখন যেটা দেওয়া হচ্ছে তখন সেটাকে পড়ে ফেলবে। আর টেস্টের আনসার কাছে আজকে কি করব, আমি তোমাদের একটা ওএমআর শিট দেবো, ওএমআর শিট। এই ওএমআর শিটটা কয়েক পিস তোমরা প্রিন্ট করে রেখে দেবে, কারণ আমাদের যে প্রত্যেক সপ্তাহে পরীক্ষা হবে, ওএমআর শিট দিলে দেখবে তোমাদের একটা পরীক্ষার একটা ভাব তৈরি হবে। ওকে, কি বলেছি বুঝতে পেরেছো? সো আজকে এটা রাত্রে আমি ওএমআর দিচ্ছি। আর একটা কথা, প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন্স গুলো আছে না বিসিএস এর, সেটাও আমি আজকে দিচ্ছি। গত রাতে দেওয়ার কথা ছিল, আমি ভুলে গেছিলাম, আজকে আমি ক্লাসের শেষে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট সবাই। দাদা কারেন্ট অ্যাফেয়ার্সটাও একটুখানি দেখবেন। কারেন্ট অ্যাফেয়ার্সটা একেবারে শেষের পথে। হ্যাঁ, আমি যদি আজকে রাত্রেই কমপ্লিট করে ফেলতে পারি আজকেই দিয়ে দেবো। ওকে স্যার। ঠিক আছে। বলো। স্যার, বলো বলো। আমি তো পরে জয়েন করেছিলাম, তো আপনি যে হিস্ট্রি ক্লাস করেছেন প্লাস পলিটি ক্লাস করেছেন আচ্ছা, ওগুলো ভালো তো কথা আমি ভালো কথা, শোনো আমি বলে বুঝতে দিচ্ছি, পারিনি। বলছি কি শোনো, যারা একদম শুরুর দিন থেকে আছো তারা না গ্রুপে আজকে একবার দেখো 2-3 জন নতুন জয়েন করেছে, তাদের যাতে তারা নোটসগুলো পায়, তোমরা না গ্রুপে একবার সেই নোটসগুলো আবার একটু পোস্ট করে দাও না, যাতে ওরা ডাউনলোড করে নিতে পারে, একদম শুরু থেকে যারা আছো। ঠিক আছে? স্যার কদিন আগে তো দিয়েছিল স্যার। স্যার হ্যাঁ, এবার তারপরেও দেখো আর 2-3 জন জয়েন করেছে ক্লাসে। মানে আমি বলতে চাইছিলাম যে ক্লাসগুলো যেগুলো করেছেন সেগুলো যদি গ্রুপ যেমন এই ডেসক্রিপশনে দেওয়া ডিসক্রিপশনে আছে। দেওয়া রয়েছে, ও, ডেসক্রিপশনে সবটাই যে যেমন আপনি বায়োলজি দিয়েছেন অনেকগুলো রয়েছে, হ্যাঁ, ওখানে যে কটা লিংকে যা কিছু ক্লাস আছে ওগুলোই আছে ভাই। ওগুলোই হয়েছে আর হ্যাঁ হয়নি। হ্যাঁ, ওগুলোই হয়েছে, বাকিটা এখনো আচ্ছা হয়নি। স্যার, ওকে ঠিক আছে, ভালো থেকো ঠিক আছে, সবাই, গুড নাইট। ঠিক আছে।